হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আজকের ভিডিওটার শুরুটা দেখেই বুঝতে পারছেন আমি এয়ারপোর্টে রয়েছি এবং এয়ারপোর্টের মধ্যে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। এয়ারপোর্টের মধ্যে খাওয়া দাওয়া, বিমানের মধ্যে খাওয়া দাওয়া, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে প্লিজ লাইক করবেন। তো প্রতিবার নিউ ইয়র্কের JF কেনেডি এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরলেও এইবারে শ্রমিক আসছে ওয়াশিংটন DC এয়ারপোর্ট থেকে। তো এই এয়ারপোর্টটা কত বড় তার সম্যক ধারণা আমার নেই, তবে একটা মাঝারি মাপের শহর যে তাতে এঁটে যাবে তাতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন এয়ারলাইন্সের জন্য বিভিন্ন টার্মিনাল না থাকলে এই বিচিত্র এবং বৃহৎ এয়ারপোর্টে দিশেহারা হয়ে যাওয়া কিন্তু অবধারিত। কিন্তু ভয় নেই, পথিক যাতে কোনো রকমই পথ না হারায় তার জন্য সুনির্দিষ্ট পথ এবং পথ নির্দেশিকা সর্বত্র রয়েছে, প্রত্যেকটা এয়ারপোর্টেই থাকে। ফলে ওই লম্বা করিডোরের মধ্যে নানা দিকে যাওয়ার গলি থাকা সত্ত্বেও হারিয়ে যাওয়ার ভয় একেবারেই নেই। তাছাড়া সিকিউরিটির লোকেরা তো আছেই, তারা দাঁড়িয়ে যাত্রীদের সবিনয়ে পথ দেখিয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওটা আমার এই এয়ারপোর্টের বাকি জিনিস সম্বন্ধে নয়, বরঞ্চ এয়ারপোর্টে এই খাবারের দোকানগুলো নিয়ে। এমন সুচারু এবং সমৃদ্ধ ব্যবস্থা এই খাবারের দোকানগুলোর মধ্যে রয়েছে এয়ারপোর্টে, যা আমাদের ধারণাতেই আসে না। আমিষ নিরামিষ দু রকমেরই এত ব্যবস্থা এবং সুপ্রচুর এবং এত রকমের যে ভারী তাজ্জব হয়ে যেতে হয়। পরিচ্ছন্নতা তো প্রায় অকল্পনীয়। লাঞ্চ টাইম ব্রেকফাস্ট টাইমে বিশেষ ভিড় থাকে। হাঁটতে হাঁটতে বিভিন্ন দোকানের খাওয়া দাওয়া দেখতে দেখতে শ্রমিকও একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল। আমেরিকার জাতীয় খাদ্য কি, এই প্রশ্নের জবাবে কেউ যদি বলেন হ্যামবার্গার বা হটডগ, তবে তিনি যথার্থ। মাঝখানে একটা গো মাংসের বা মুরগির মাংসের ভর্জিত চাকা এবং ওপরে ও নিচে দুটো মস্ত বানরুটির চাকা, এই হলো হ্যামবার্গার। সঙ্গে ড্রেসিং বা শাকপাতা থাকতে পারে, আবার ডাবল বা ট্রিপল ডেকার অতিকায় হ্যামবার্গারও হয়। হটডগও প্রায় একই বস্তু, তবে তার আকারটা একটু লম্বাটে ধরনের, কোথাও কোথাও দৈর্ঘ্য 1 ফুট অবধি হয় এবং দামও বেজায় সস্তা। একখানা খেলেই আপনার পেট ভরে যাবে। এখানে সব জিনিসই মাপে বড়। একখানা স্বাভাবিক সাইজের হ্যামবার্গার বা হটডগও এত বড় যে আমাদের মতো মানুষকে একটু অবাক হতেই হয়। এই দুটি খাদ্য আমেরিকার জনপ্রিয়তায় একেবারে শীর্ষে রয়েছে। ড্রেসিং হিসাবে এর সঙ্গে 1 বাক্স আলু ভাজা নিলে ব্যাপারটা আরও মুখরোচক হয়, তাই শ্রমিক নিয়ে নিয়েছে এখানে হ্যাশ ব্রাউন। আমেরিকায় আলু ভাজার কথাটা এই বেলা বলে নেওয়া ভালো। একটা মোটা করে কাটা আলুর ফিঙ্গার চিপস আমেরিকার সর্বত্র সারাক্ষণ সমস্ত খাবারের সাথে বিক্রি হচ্ছে। কোনো জিনিস এরকম ঝটিতে বিক্রি হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর সেই আলু ভাজার গুণ বর্ণনাই বা করা যায় কিভাবে? একটু চ্যাপ্টা মতো মাঝারি মাপের একটা বাক্স ভর্তি করে উপচানো আলু ভাজা একেবারে গনগনে গরম অবস্থায় পাওয়া যায়। তার স্বাদ আমাদের ঘরোয়া আলু ভাজা বা পটেটো চিপসের মতো নয়। সামান্য নুন ও যৎ সামান্য মশলা ছিটানো থাকে, খেতে অপূর্ব। এবং খোঁজ নিয়ে দেখেছি এটি চর্বিতে ভাজা নয়, কর্ন অয়েল বা ওই জাতীয় ভোজ্য তেলে ভাজা। মজা হলো এটি অনেকক্ষণ মুচমুচে থাকে, নেতিয়ে পড়ে না। এবং আমাকে বহুবার এই আলু ভাজার ওপর নির্ভর করতে হয়েছে। ভেবেছিলাম 1 প্যাকেট দেশেও নিয়ে আসবো, তো এরকম কত কি নিয়ে আসতে ইচ্ছা হয়েছে। আনতে গেলে তো গোটা আমেরিকায় নিয়ে আসতে হয়, শুধু আলু ভাজা এনে আর হবেটা কি, তাই শেষ অবধি আর আনা হয়নি। ব্রেকফাস্ট টাইম বলে এখন প্রত্যেক রেস্তোরাঁতেই ভিড়।
মার্কিন রেস্তোরাঁয় বা বাইরের যে কোনো জায়গায় খেতে আমার কোনো আপত্তি হয় না, তার কারণ এখানে একজনের খাওয়া প্লেট বা গ্লাস ধুয়ে আর একজনকে খাবার বা জল দেওয়ার প্রথা একদম উঠে গেছে। প্লাস্টিকের ট্রেতে খাবার নিন, প্লাস্টিকের গ্লাসে জল নিন, সেলোফেনে মোড়া আনকোড়া শক্ত প্লাস্টিকে তৈরি কাঁটা চামচ ছুরি দিয়ে খান, তারপর গোটা বাসনপত্র গার্বেজে ফেলে দিন, ব্যাস ল্যাটা চুকে গেল। ব্যাপারটা আমার ভারী মন মতো। একজনের রোগ থালা বাসন বেয়ে আর একজনের ওপর চড়াও হবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। এইখানে শুধু হ্যামবার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইস ছাড়াও আর যে ধরনের খাদ্য আমেরিকায় বিখ্যাত সেটা হলো স্যালাড এবং পিৎজা। গুচ্ছের কাঁচা ছানা, এদের ভাষায় ফ্রেশ কটেজ চিজ, বাঁধাকপির পাতা, নানা রকমের সবজি, বীজ, ক্রিম ইত্যাদি মিলিয়ে মিশিয়ে জগা খিচুড়ি করে খাওয়াকে এরা বলে স্যালাড। বেশ সস্তা এবং একবার দাম দিলে যত খুশি রিফিল করা যায়, সঙ্গে ঠান্ডা সফট ড্রিঙ্কস থাকে। এবং এই খাদ্যের একটাই মুশকিল হলো যে বেশিক্ষণ কিন্তু পেটে থাকে না, একটু বাদেই আবার খিদে পেয়ে যায়। আর পিৎজা বেসিক্যালি ইটালিয়ান খাবার। বিশাল বড় বড় থালার মতো পিৎজা তৈরি হয়। মূল জিনিসটা হলো তন্দুরি রুটিরই সগোত্র, তার উপর পুরো চিজ দিয়ে আস্তরণ, আর সেই চিজের মধ্যে শুয়োর, গরু, ভেড়ার মাংস, মাছের টুকরো, চিংড়ি, কাঁকড়া যা খুশি থাকতে পারে। আর নিরামিষ পিৎজায় থাকে পালং শাক বা ক্যাপসিকাম বা টমেটো বা অন্যান্য সবজির টুকরো। কোনো খাবারই আমার আপত্তি নেই, পিৎজাটাও আমি খেয়ে দেখেছি এবং গরম পিৎজায় কামড় বসিয়ে প্রথমবার বুঝেছিলাম এটা বেশ ভারী জিনিস। এবং একটা টুকরোই এত বড় ছিল যে খুব খিদের মুখেও গোটা জিনিসটা ভিতরে চালান দেওয়া কঠিন ছিল। লঙ্কার গুঁড়ো এবং এক ধরনের সবুজ মশলা, যেটাকে ওরা চিলি ফ্লেক্স বলে, ছড়িয়ে খেতে অতি উত্তম লাগে, কিন্তু খেতে খেতে মুখ মেরে আনে। ওপরে যে পরিমাণ চিজ ছড়ানো থাকে তাও পরিমাণে অনেকটা। এবং আমেরিকায় খাওয়ার জিনিসে কোনো কার্পণ্য নেই। হটডগ বা হ্যামবার্গারের সাইজও বিশাল, পিৎজার সাইজও বিশাল, এবং যা আপনি ঠান্ডা পানীয় দিয়ে পিৎজা বা হ্যামবার্গার খাবেন সেটার সাইজও বিশাল। শ্রমিক এবার ফ্লাইটে উঠে পড়েছে এবং গন্তব্যস্থল হলো আমাদের দেশ ভারতবর্ষ। বলতে নেই, এয়ার ইন্ডিয়ায় খাবার দাবার যথেষ্ট ভালো এবং দেদার, খেয়ে শেষ করে ওঠাই কঠিন। নিরামিষাশীদের জন্য চমৎকার বন্দোবস্ত। দিনটা বড় হতে হতে চলেছে বলে কখন খাওয়ার সময় কখন ঘুমাবার তা কিছু উল্টোপাল্টা হয়ে যায়, কিন্তু আমি লক্ষ্য করেছি যে ঠিক খিদের মুখেই কিন্তু খাবার চলে আসে। খাবারেও অনেক পদ, কার্পণ্য নেই। খাওয়া আর মাঝে মাঝে কানে ঠুলি লাগিয়ে চ্যানেল মিউজিক শোনা, মাঝে মাঝে বাথরুম যাওয়া, মুখ ধোয়া, এই করেই সময় কাটানো ছাড়া বিমানে খুব বেশি কিছু করার নেই। ট্রেনের যাত্রা বরঞ্চ আমার বিমানের থেকে ভালো লাগে। গুচ্ছের ম্যাগাজিন, খবরের কাগজ থাকে এবং স্ক্রিনে নানা রকমের মুভিজ থাকে, সেগুলো নিয়েও কিছু সময় কাটানো যায়। এবং অনেকেই জানলার ঢাকনা টেনে চোখে মাস্ক লাগিয়ে, এবং সেগুলো বিমান সেবিকার কাছে চাইলেই পাওয়া যায়, দিব্যি ঘুমাতে পারেন। যদিও বিমানে আমার ঠিকঠাক ঘুম হয় না, চাপা টেনশন থাকে। বারবার ঘুমিয়ে পড়লেও চট করে ঘুম ভেঙে যায়। মাঝে মাঝে ঘড়ি দেখি, 2 ঘন্টা কাটলো, 4 ঘন্টা কাটলো, 6 ঘন্টা কাটলো, খুব ধীরে সময় কাটতে থাকে। মনে হয় কখন নামবো। মনে আছে যখন প্রথম আমি বিমানে উঠেছিলাম এবং যখন অ্যারাইভেলের সময় আমার মনে হচ্ছিল এই তো ধীরে ধীরে এবার বিমান উচ্চতা হারাচ্ছে। দূর বিস্তৃত নিউ ইয়র্ক শহরকে যখন জানলা দিয়ে দেখছিলাম তখন তৃষ্ণার্তের মতো চেয়েছিলাম। ছেলেবেলা থেকে নিউ ইয়র্ক নামটি আমাদের ভেতরে ঘণ্টা ধ্বনির মতো বাজে। কত না গল্প শুনেছি আর ইংরাজি সাহিত্যে পড়েছি। ভারী চেনা পুরনো বুড়ি এক শহর। জানলা দিয়ে চেয়েছিলাম, মনের মধ্যে এক শিরশিরে উত্তেজনা, এক আবিষ্কারের আনন্দ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিউ ইয়র্ক এয়ারপোর্টে নামবো। সিট বেল্ট বাঁধুন, ধূমপান করবেন না ইত্যাদি ঘোষণার মধ্যে যে যান্ত্রিকতা ছিল তা আমাকে স্পর্শ করলো না। ঘোষিকা মাসে হয়তো 10 বার নিউ ইয়র্ক আসেন। সহযাত্রীদের মধ্যে বিদেশবাসী প্রচুর রয়েছেন, তাদের কাছে লন্ডন নিউ ইয়র্ক জলভাত। আমার কাছে তো আর তা নয়, এটা আমার প্রথমবার।
এই প্রথম প্রত্যক্ষ পরিচয়ের লগ্নে আমার ভিতরে কিছু তরঙ্গ ভাঙছে, উচাটন লাগছে। ওপর থেকে যেটুকু দেখা যাচ্ছিল নিউ ইয়র্ক শহরে খুব উঁচু উঁচু বাড়ি এবং বেশিরভাগ বাড়ির সংলগ্ন রয়েছে চওড়া রাস্তা। আমেরিকা রাস্তাঘাটের জন্য খুব বিখ্যাত। যাই হোক, এরপর বিমান নেমে পড়েছিল নিউ ইয়র্ক শহরে। যত অপেক্ষা করতে হচ্ছিল তত ধৈর্যচ্যুতি ঘটছিল এবং নামবার জন্য করছিল প্রাণ আকুলি বিকুলি। এই দিল্লি এয়ারপোর্ট থেকে আবার কলকাতা যাওয়ার জন্য নতুন বিমান নিতে হবে। এই দিল্লি এয়ারপোর্ট থেকে বেরোনোর পথটা বড় কম নয়। খানিকটা সিঁড়ি বেয়ে নামতে হয়, তারপর বড় সড়ো একটা হল ঘরে পৌঁছে গিয়ে দেখা যায় সামনে রাস মেলার ভিড়। সিকিউরিটি রিজনের জন্য সেই সমস্ত জিনিস এই ভিডিওতে দেওয়া গেল না। কলকাতায় কেরোসিন সংকটের সময় যেরকম লম্বা লাইন পড়ে হল ঘরে, তেমনই লম্বা ইমিগ্রেশনের লাইন পড়ে। দিল্লি এয়ারপোর্টে রাজধানী বলে প্রতি মিনিটে নানা এয়ারলাইন্সের বিমান নামছে এবং হলঘরে এয়ার ইন্ডিয়া ছাড়াও অন্য এয়ারলাইন্সের যাত্রীরাও আছে। সেকল দিয়ে ওই বিশাল লাইনকে এমনভাবে বাঁকিয়ে সাজিয়ে দেওয়া হয় যাতে অল্প জায়গাতেও অনেক যাত্রীকে দাঁড় করিয়ে দেওয়া যায়। কলকাতার বিমানের জন্য এখনো 9 ঘন্টা টাইম আছে বলে এবং দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে বলে সামনে একটা বিরিয়ানির দোকান থেকে শ্রমিক বিরিয়ানি নিয়ে বসলো। পরিমাণটাও কিন্তু দেখার মতোই। বলুন, এই গরমের মধ্যে এতটা বিরিয়ানি কেউ খেতে পারে বলে জানা ছিল না। কিন্তু এখনও ও এয়ারপোর্ট থেকে বেরোয়নি এবং সদ্য আমেরিকা থেকে ফিরেছে বলে বাইরে ভারতের গরমটা সম্পর্কে ওর আইডিয়া নেই। যাই হোক, কোনো খাবার খেয়েই স্মরণকালের মধ্যে আমার সমগ্র রসনা এরকম শহর চেয়ে নেচে ওঠেনি যেরকম বিরিয়ানি খেয়ে হয়। বিরিয়ানি আমার খুবই ফেভারিট খাবার। আদিকবির মতো আমারও বলে উঠতে ইচ্ছা হলো, কিমিদং, এ কি আশ্চর্য বস্তু। ঠেসে ঠুসে ব্রেকফাস্ট খেয়ে বেরোলেও বিরিয়ানির জন্য ঠিক খিদের জায়গা বেরিয়ে আসে। খিদে না থাকলে খাদ্যবস্তু কিন্তু বিস্বাদ লাগার কথা, কিন্তু এই জিনিসটি যে শুধু খাদ্যই নয়, শিল্পবস্তুও বটে। বিরিয়ানি খাবার ভিডিও দিয়ে এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস।